নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা মানে সময় খবর দিনভরের। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে এসএসসিতে যে চাকরি বাতিল হয়েছিল 25,844 জনের, সেই চাকরি বাতিলে কোনো অনিয়ম নেই। হ্যাঁ, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, রিপোর্ট পেশ করা হয়েছে। কিন্তু কি রয়েছে সেই রিপোর্টে, কি জানানো হয়েছে? 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় এমনটাই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। কি রিপোর্ট দেওয়া হয়েছে, যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কি রয়েছে আরো বিস্তারিত অর্ণব আমাদের এই বিষয়ে জানাবে। অর্ণব, কি রয়েছে সেই রিপোর্টে, কি কি লেখা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে? বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, বিশেষ ডিভিশন বেঞ্চ এই রাজ্যের 2016 সালের 4টে ক্যাটাগরিতে নিযুক্ত হওয়া প্রায় 26,000 চাকরি বাতিল করে এবং সেই মামলা গিয়ে পৌঁছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি রয়েছে সামনের মঙ্গলবার, অর্থাৎ এই 6 আগস্ট সামনে। এই মামলার আগে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পরিষ্কারভাবে জানান, টেন্টেড আনটেন্টেড অর্থাৎ যোগ্য অযোগ্য এই ডিফার্কেশন যদি করতে পারে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা নতুন করে বা এটার পর্যালোচনায় তারা নিয়ে আসবে, বিবেচনায় তারা নিয়ে আসবে। এবং সেক্ষেত্রে এক্ষেত্রে সমস্ত পক্ষ, এক্ষেত্রে এসএসসি স্কুল সার্ভিস কমিশন যারা মেধাবী পড়ুয়া বা চাকরি প্রার্থী বাছাইয়ের দায়িত্বে ছিল, মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা ইস্যু করেছে, এছাড়া মূল মামলাকারী এবং সিবিআই, এই সমস্ত পক্ষকে তাদের কি বক্তব্য, তার জিসটা, সংক্ষিপ্ত সার, অবস্থানটা স্পষ্ট করে জানাতে বলা হয় খুব সংক্ষিপ্ত আকারে। সেই সংক্ষিপ্ত আকারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ গতকাল 3রা আগস্ট সুপ্রিম কোর্টে যে অবস্থান জানিয়েছে রিপোর্ট আকারে, 6 পাতা রিপোর্ট আকারে, তাতে এটা স্পষ্ট করেছে বোর্ড যে তাদের অজ্ঞাতে বেশ কিছু ঘটনা ঘটেছিল, যে বিষয়গুলি তাদের কাছে স্পষ্ট ছিল না বলেই এসএসসির সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তথ্যগত ফারাক হচ্ছিল। এই তথ্যগত ফারাকটা কি? দেখা যাচ্ছিল এসএসসি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা জানাচ্ছে তারা সুপারিশ করেনি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ চাকরি দিয়ে দিয়েছে। এটা কি করে হয়? অর্থাৎ সুপারিশপত্র ছাড়া চাকরি যদি মধ্যশিক্ষা পর্ষদ দেয়, তাহলে তো পুরো এই অনিয়মের দায় মধ্যশিক্ষা পর্ষদের গায়ে বর্তাচ্ছে। সেই জায়গা থেকে মধ্যশিক্ষা পর্ষদ তারা জানালো 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে 4টে নিয়োগ প্রক্রিয়ায়, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ, এছাড়া গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে। এই নিয়োগে তারা প্রতিটা চাকরি ধরে ধরে স্ক্রুটিনি করেছে এবং এই স্ক্রুটিনিতে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা যে স্ক্রুটিনি পর্যায়ে চালিয়েছে, তাতে এটা দেখা গেছে যে 2 থেকে 3টে বিষয় রয়েছে যেটা মধ্যশিক্ষা পর্ষদ জানতো না বলে এসএসসির তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তথ্যের মিল হচ্ছে না। বোর্ড কি যুক্তি দিল? বোর্ড রিপোর্টে যুক্তি দিল, অনেকেই কাউন্সিলিংয়ে স্কুল যখন চয়েস করে, অর্থাৎ শিক্ষক হিসেবে অমুক স্কুলে আমি জয়েন করতে চাই, কিন্তু সেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পরও একটা জায়গা ফিল আপ করার পরও তিনি স্কুলে জয়েন করছেন না, সেক্ষেত্রে ওই পদটা ফাঁকা থাকছে। নতুন করে একটি রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র এসএসসিকে দিতে হচ্ছে এবং সেই সুপারিশপত্রের এগেনস্টে আরও একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হচ্ছে। তাই এসএসসি সুপারিশের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার সংখ্যাগত ফারাক হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয়, এসএসসির ক্ষেত্রে একাধিক জায়গায় রং সুপারিশ হয়েছে। কীরকম রং সুপারিশ? দেখা যাচ্ছে এমন একটা স্কুলে কোনো নিয়োগ প্রার্থীকে চাকরির জন্য সুপারিশ পাঠানো হয়েছে, সেখানে ইতিমধ্যে সেই জায়গাটা হতে পারে সেটা বাংলা, সেটা ইতিহাস, সেটা গণিত বা অন্য কোনো সাবজেক্টে সেটা ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে। তাহলে সেটা নতুন করে সুপারিশ করতে হচ্ছে এবং সেই সুপারিশের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নতুন করে তার নিয়োগপত্র দিচ্ছে। এই যে নতুন করে সুপারিশ, নতুন করে নিয়োগপত্র, তাতে দেখা যাচ্ছে একাধিক নিয়োগপত্র বা একাধিক সুপারিশপত্র অতিরিক্ত দেখা গেছে, কিন্তু তারা স্ক্রুটিনি করে দেখছে এই বিষয়গুলো জানার পর কোনো অনিয়ম নেই এবং এই চাকরি অর্থাৎ যা এসএসসি সুপারিশ করেছে সেই সমসংখ্যক চাকরি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। কিন্তু এখন দেখার যে সিবিআই অর্থাৎ এজেন্সি, তারা যে বলেছিল প্রায় 8,863টা ওএমআর এ কারচুপি হয়েছে, অর্থাৎ এই যে পরীক্ষার্থী সমস্ত ছিল তাদের ওএমআরগুলি কারচুপি হয়েছে, বিকৃত হয়েছে, সেইখানে কিন্তু কোনো তথ্য দেয়নি। একেবারে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানালো না বোর্ড। বেশ, এখন বাকিটা অবশ্যই নজরে থাকবে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা শুধু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য কখনো কিছু মানুষকে আন্দোলনের নামে পথে নামিয়ে বিভ্রান্ত করছেন, কখনো নিজেদের কোনো আইনজীবীকে ব্যক্তিগত মুনাফা পাইয়ে দেওয়ার জন্য আইনের বেড়াজাল তৈরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে নিয়োগ প্রক্রিয়া ব্যাঘাতপ্রাপ্ত হয়।
সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সদর্থ ভূমিকা নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, আশা করবো মহামান্য ন্যায়ালয় সেটা সহৃদয়তার সাথে বিচার করবে, মানবিকতার সাথে বিচার করবে। আমি আন্দোলনকারী যারা আছেন তাদেরকেও বলবো বিভ্রান্ত হবেন না, সরকারকে সহযোগিতা করুন, নিয়োগ প্রক্রিয়া সচলভাবে চালু রাখতে সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা আন্দোলন করছে তাদের তো বিচার হচ্ছে কোর্টে। যখন সুপ্রিম কোর্ট বলুক, সুপ্রিম কোর্ট যদি কথা বলে যে নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি নেই, নিয়োগ নিয়ে কোনো স্বেচ্ছাচারিতা নেই, নিয়োগ নিয়ে কোনো বেনিয়ম নেই, তাহলে অবশ্যই আমরা সেটা সেই কথা শুনবো। কিন্তু আজকে মধ্যশিক্ষা পর্ষদে বলুন আর আপনার এই শিক্ষা দল, আপনার যারা ওদের মধ্যে ছিলেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, এদের কথা এর মধ্যে তো কোথাও কোনো পার্থক্য নেই। 40,000 সরকারি চাকরি বিক্রি হয়ে গেছে, লোক তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে, জনগণে প্রতিষ্ঠিত। এটা এখন আইনি দীর্ঘসূত্রিতার জন্য মানুষ হতাশ হচ্ছে। আমরা চাই এটা তাড়াতাড়ি শেষ হোক।